রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে দেখো সকালবেলা ছাদে এসেই সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পাশের বাড়ির ছাদে একটা বড় ড্রাগন যে ফল হয় না, সেই ফলেরই ফুলটা ফুটেছিল। এত সুন্দর লাগছিল না আজকে। আর আমার নিজের গাছের ফুলগুলোকে অতটা ভালো লাগছিল না। আর কি বলো তো, আসলে ছাদে এখন না সেরকম ফুল ফুটছে না। অনেক গাছের আর কি বলবো, প্রুনিং করে দিয়েছি, যার জন্য গাছগুলো একটু ছোটো ছোটো হয়ে আছে, আর সেরকম একটা ফুলও ফুটছে না। একটু সময় লাগবে ফুল ফুটতেই। দেখো এটা গাছটাকে চিনতে পারছো? এটা হচ্ছে সেই কাগজ ফুলের গাছটা। সেই যে পাতাগুলো কুঁকড়ে গেছিলো সেটাকে তো একদম পুরো কেটে দিয়েছি। আর এইখানেও দেখো একটা নতুন কাগজ ফুল গাছ লাগানো হয়েছিল, তো সেটাতেও দেখছি ছোটো ছোটো ফুলও এসছে। তবে আজকে সব কিছু ছাপিয়ে গেছিলো ওই পাশের বাড়ির ড্রাগন ফুলটা। দেখতে এত সুন্দর লাগে না, সাদার মধ্যে বেশ বড়। আর আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, সেই জন্য দেখো ঘরের দুটো তিনটে গাছ একটুখানি ছাদে রেখে গেছি। তো যে আশায় ছাদে রেখে গেছিলাম যে একটুখানি বৃষ্টির জল পাবে, কিন্তু সে আশা আর পূরণ হয়নি, কারণ একটুও বৃষ্টি হয়নি। সকালের দিকে একটু মেঘলা ছিল, পরের দিকে বেশ ভালো রোদ, আর তেমনি গরম ছিল। আর আজকে দেখো একটা অন্য কালারের আর কি কাগজ ফুল না, এটা হচ্ছে টাইম ফুল ফুটেছে। আসলে এই লাল কালারের ফুলটার গাছটা না খুব কম আছে, যার জন্য খুব লিমিটেড ফুল ফোটে। আর এদিকে জানো তো, এই যে রঙ্গন গাছটা, এতে শুধু বড়ই হয়ে যাচ্ছে, লম্বাই হয়ে যাচ্ছে, একটুও ফুল ফোটার কোনো আশা দেখতে পাচ্ছি না। জানি না ওর কী সমস্যা হয়েছে। আর এটা মনে হয় গন্ধরাজ গাছ। জানো তো কতগুলো কুড়ি এলো, একটা কুড়িকেও আমি দাঁড় করাতে পারছি না। যতই কুড়ি আসুক না কেন, ঠিক ফোটার আগ দিয়ে দেখছি কুড়িগুলো পড়ে যাচ্ছে। কী কারণে এটা হচ্ছে আমি বুঝতে পারছি না। আর আজকে কিন্তু ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করেছি। এখন এই যে ঘরে এসেছি, এখন ওই 6:30 মতো বাজে। উঠেছি আরও আগে, কারণ ছাদে গেছিলাম, ফ্রেশ হয়েছি। তো এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে কৌশিকের অফিসের যে টাইমিং সেটা আর কি এগিয়ে গেছে। আগে তো 8টার ট্রেন ধরতো, কিন্তু এখন মোটামুটি বাড়ির থেকে 7:35-40-এও বেরিয়ে যাবে আর কি। তার আগে আর কি 2টো ট্রেন আগে ট্রেন ধরবে। তো যথারীতি সমস্ত কাজ করতে করতে একটু আগে করেই উঠতে হচ্ছে। আর সকালবেলা বুঝতেই তো পারছো, চোখে থাকে ঘুম, আর ঢুলু ঢুলু চোখে কাজ করা, কারণ এত তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গিয়ে রান্না করাটা তো অভ্যেস নেই। যার জন্য এখন না প্রথম কয়েকদিন ভেবেছি একটু তাড়াতাড়িই উঠবো, তাহলে ওই ঘুম ঘুম চোখে রান্না করতেও আর কি অতটা কষ্ট লাগবে না। তো আজকেও বলতে পারো, আজকে মনে হয় সেকেন্ড দিনও এত তাড়াতাড়ি যাচ্ছে। তো সকালবেলা উঠেছি, কিন্তু চোখ থেকে ঘুম সরছে না। তো ভাবলাম তাহলে ঘরের জানলাগুলো খুলে দিয়ে এদিকে টুকটাক কাজগুলো একটুখানি করি, তাহলে আর কি ঘুমটা পুরোপুরি কেটে যাবে, তখন আর কাজ করতে অসুবিধা হবে না। তো জানলা বলতে কৌশিক ওই দিকের জানলাগুলো সমস্ত খুলে দিয়েছে, আর আমি শুধু এই ঘরের কটাকে খুলেছি। খুলে ভাবলাম তাহলে বিছানাটা ঝেড়েই দিই, কারণ জানলাগুলো খোলা আর বিছানার মধ্যে বালিশ এলোমেলো হয়ে থাকলে দেখতে কিন্তু খুব বাজে লাগে। তো সেই জন্য ভাবলাম তাহলে বিছানাটা গুছিয়ে রেখেই একেবারে নিচে যাই, গিয়ে তারপরে রান্নাবান্না সমস্ত কিছু করব। তো এদিকে বিছানার নিচে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে তুলে নিলাম। এখন আর ঢোকানোর সময় নেই ওয়ার্ড্রপের জায়গায়, তো মোটামুটি তুলে রেখে এখন চলে যাব, পরে এসে বাদবাকি কাজ করব। আর ইদানিং করে তোমাদেরকে তো বলছি এত কোমর যন্ত্রণা। এই যে অরেঞ্জ কালারের যে বালিশটা দেখছো, এই বালিশটাকে নতুন অ্যাড করেছি। এটা হচ্ছে বলতে পারো ওই কোমরের কাছে সাপোর্ট দেওয়ার জন্য। এত কোমর যন্ত্রণা, বালিশটা দেওয়া থাকলে একটুখানি আরাম পাচ্ছি। তো এদিকে ঢুকে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। এসে প্রথমে যেটা আমার আজকে মেন কাজ ছিল সেটা হচ্ছে আমার জিরের গুঁড়োটা একদম শেষ হয়ে গেছিলো। আর না দেখেছি রান্নাঘরে যদি জিরের গুঁড়োটা না থাকে না, ওই করতে করতে ভুলে যাই, তখন দরকারের সময় পাই না। তো যার জন্য গতকাল রাতে একদম গ্যাসের ওপরেই রেখে দিয়েছিলাম, যে সকালবেলা সবার আগে শুকনো খোলায় আর কি শুকনো করাতে আগে আমার জিরেটা গুঁড়ো করে নিতে হবে। তো ড্রাই রোস্ট করে জিরেটা এখানে পুরো ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। আর এই রকমভাবে জিরে গুঁড়ো করে থাকলে কিন্তু যখন তখন যে কোনো রান্নায় খুব ইজিলি ব্যবহার করা যায়। তো আজকে সকালবেলা এখানে করব হচ্ছে, আজকে সকালে না আর ভাত বসানো ছিল না, কারণ কৌশিক বললো ওকে একটু পাস্তা বানিয়ে দিতে, পাস্তা খেয়ে যাবে।
তো ভাবলাম তাহলে ভাত যতক্ষণ বানানোর নেই তাহলে তাড়াতাড়ি করে এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিই। আসলে বাঁধাকপিটা তো হতে একটুখানি সময় নেবে, আর আমি না বাঁধাকপি সিটি দিয়ে করি না, ওই কড়ার মধ্যেই ভাপে ভাপে রান্না হয়। তো এখানে একদম নিরামিষভাবেই করব, কারণ আজকে মাছের মাথা টাথা কিছুই সেরকম ছিল না, শুধুমাত্র মটরশুঁটি আর বাঁধাকপি আলু দিয়ে যেরকমভাবে আর কি বাঁধাকপির ঘন্ট বলে, তো সেই রকমই করব। তো এখানে মশলার মধ্যে দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এদিকে দিয়েছিলাম হচ্ছে একটু টমেটো দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে, দেখতেই পাচ্ছ অনেকটা বাঁধাকপি ছিল, তো এই বাঁধাকপিটাকে সমস্তটা দিয়ে উপর থেকে এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একদম ঢাকা দিয়ে ওইদিকে বসিয়ে দিয়েছি। তো এটা ততক্ষণে হোক, আর সেই ফাঁকে দেখো এখানে গাজর কেটেছি, একটা সেদ্ধ ডিম কুচি কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর ফ্রিজে সামান্য একটুখানি মানে ওই 2 পিস মতো একটু চিকেন ছিল, তো সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আজকের পাস্তাটা কিন্তু একদমই অন্যরকম বানাবো, আর পাস্তার জন্য এখানে ব্যবহার করছি ডিজানোর পাস্তা। তো এখানে দেখো প্রথমে পাস্তাটাকে একটুখানি জলে যেরকম আমরা বয়েল করি, তো সেই রকম একটুখানি বয়েল করে নিয়ে তারপরে হচ্ছে পাস্তাটা একটু ঠান্ডা জলে ধুয়ে রেখে দিয়েছি। তারপর দেখো এখানে প্যানের মধ্যে একটু তেল গরম করেছি, করে দেখলে না রসুন কুচি, পেঁয়াজ কুচি আর গাজর কুচি ছিল, সমস্তটা এর মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে তেলে হালকা নাড়াচাড়া করতে করতেই ওইগুলোকে একটা সাইড করে দিয়ে এই সাইডে হচ্ছে চিকেনটাকেও একটুখানি নুন দিয়ে সামান্য আর কি নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে। তো এখানে সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, আর দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো সমস্ত কিছু দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল না, বিশ্বাস করো পাস্তাটা আজকে খেতে একদমই অন্যরকম ছিল। দিয়ে এখানে যে সেদ্ধ ডিমটা ছিল, তো সেই সেদ্ধ ডিমটাও এখানে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু দিয়ে দেখো এরকম একটা মানে তেল ছাড়া মাখা মাখা মতো হয়েছিল। আর যেহেতু ডিমের কুসুমটা এর সাথে মিশে গেছিলো না, বেশ একটা গ্রেভি গ্রেভি ভাবও আসছিল। তারপর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে পাস্তাগুলো, দিয়ে এখন ওপর থেকে একটুখানি টমেটো সস আর একটুখানি সয়া সস দিয়ে দেবো, এতে আর কিচ্ছু দিতে লাগবে না। তবে তোমরা সবজি হিসাবে এর মধ্যে এখনও ক্যাপসিকাম কুচি, বিনস এসব দিতে পারো, তবে সেগুলো আমার কাছে কিছুই ছিল না, তার জন্য দেওয়া হয়নি। তো এই দেখো চটজলদি কি সুন্দর একটা পাস্তা রেডি হয়ে গেছে। আর আজকের টেস্টটা কিন্তু পাস্তার একদমই অন্যরকম ছিল, তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কারণ দেখবে একঘেয়ে জিনিসগুলো যদি একটু এদিক ওদিক করে রান্না করা যায় না, খাবারটা কিন্তু একদম নতুনের মতো লাগে। আর ডিজাইনের এই পাস্তাটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে একবার ট্রাই করতে পারো। আর এইদিকে দেখো আমার কিন্তু বাঁধাকপিও একদম রেডি হয়ে গেছে, চলো ওর খাবারটা রেডি করে দিই। আর আজকে কৌশিক প্রায় ওই 7:35 মতো সেরকম টাইমেই আর কি বেরিয়ে, যার জন্য দেখো রাস্তায় লোকজন সব মর্নিং ওয়াক করে বাড়ি ফিরছে, আর সেই টাইমেই কিন্তু কৌশিক অফিসের জন্য বেরিয়ে গেছে। আর যার জন্য আজকে আমার অনেক তাড়াতাড়ি সমস্ত নিচের কাজগুলো হয়ে গেছিলো, যেগুলো ধরো অন্য দিন সারতে 8:15-20 কি খুব বেশি হলে 8:30 বাজে না, তো সেগুলো আজকে সমস্ত 8টার মধ্যেই হয়ে গেছিলো। তো ভাবলাম এখানে কিছু মুদিখানার জিনিসপত্র আর কি ঢালতে হবে, তো সেগুলোকেই সমস্ত নিয়ে বসেছি। তো এইগুলোকে ভাবলাম ঢেলে নেই, তাহলে না যে জায়গাগুলো মানে যেখানে এই জিনিসগুলো আমি স্টোর করে রাখি না, সেই জায়গাটা একটুখানি ফাঁকা হবে, নাহলে না ওই জায়গাটা বড্ড এলোমেলো হয়ে গেছিলো। তো এখানে ডাল তো দেখতেই পেলে ঢেলেছি, আর এই দেখো মুসলির প্যাকেটটা তো অনেকটা বড় ছিল, এই ছোটো কোটোটার মধ্যে না আসছিলই না, খুব চেপে 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 তাকে ধরিয়েছি। আর এইদিকে আর জিনিসপত্র বলতে একটু তেল ঢালার আছে, একটু পোস্ত ঢালার আছে, এইসব টুকিটাকি জিনিসপত্র ছিল। আসলে দেখবি এগুলো তো সংসারের ওই এক্সট্রা কাজের মধ্যে পড়ে, তো যেদিনকেই করতে হয় একটুখানি হাতে সময় বের করে করতে হয়। তো দেখলাম আজকে যতক্ষণ সময় বেশি আছে তাহলে এই কাজগুলো করে নেওয়া যাক। আর একজন দিদিভাই কমেন্ট করেছিল যে আমি একা একা এত কাজের এনার্জি কোথা থেকে পাই। কি বলো তো দিদিভাই, আমার তো হাতে কেউ করার নেই, ওই যেদিনকে ধরো ভালো লাগছে করতে, হাতে সময় আছে, সেদিনকে কিন্তু একটুও বসে না থেকে সমস্ত এইসব খুচখাচ কাজগুলোকে করে রাখি। আর এই কাজগুলো দেখবে রান্নাঘরে স্পেশালি যদি হাতের কাছে সমস্ত জিনিস থাকে না, তখন দেখবে রান্না করতে গিয়ে কিন্তু খুব সুবিধা হয়। আর যদি রান্না করতে গিয়ে একটা করে জিনিস নেব আর সেই জিনিসটাকে আগে ঢালতে হবে তারপর ব্যবহার করব, এতে কিন্তু অসুবিধাও হয়। তো বলতে পারো এই একান্তই কেউ আমার হাতে হাতে করার নেই বলে, তো নিজের মতো করে যখন যেরকম হাতে সময় পাই তো সমস্ত কাজটাই গুছিয়ে করার চেষ্টা করি।
তো এইদিকে দেখো আমার যা যা জিনিসপত্র ঢালাচ্ছিল সমস্ত ঢালা হয়ে গেছে। এইবার শুধু এগুলোকে এখন বন্ধ করে করে জায়গার জিনিস জায়গায় রাখা। এই কাজগুলো কিন্তু ছোট, কিন্তু দেখবে সমস্ত জিনিসপত্র ঢেলে পরিষ্কার করে আবার জায়গার জিনিস জায়গায় রাখতে গেলে কিন্তু অনেকটাই সময় চলে যায়। ওই যে কি হয় বলো তো, কাজগুলো ছোট দেখতে লাগে কিন্তু করতে গেলে যে সময়টা থাকে সেটাই মাঝে মধ্যে বের করা কঠিন হয়ে যায়। তো নিচে আর কোনো কাজ ছিল না, চলে এসেছি হচ্ছে ওপরে। এসে ওই যে সকালবেলা দেখলে না বিছানার নিচ থেকে জামা কাপড়গুলো বার করলাম, তো সেগুলোকে তো আর জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি, তো সেগুলোকেই এখন সমস্ত এই যে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর দেখতেই তো পাচ্ছ চেয়ারে এক গাদা জামা কাপড় রয়েছে, তো সেগুলোকেও এখন এক এক করে সমস্ত গুছিয়ে নেব। আমার গত ভিডিওতে অর্পিতা দিদিভাই কমেন্ট করেছো পটল রান্না দারুণ লাগলো, ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আসলে পটল আমি দই পটল না আগে ওই তিল বাটাটা দিতাম না, তবে রিসেন্টলি দিয়ে দেখেছি, খেতে কিন্তু বেশ অন্যরকম লাগে আর গ্রেভিটার ঘনত্বটাও বেশি আসে। আর সুচরিতা মণ্ডল দিদিভাই লিখেছো খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ দিদি। আর লোপামুদ্রা দিয়ে লিখেছো রান্নাগুলো তো ফাটাফাটি হয়েছে গো, তোমার ভিডিওটা এখন রাত 9টা বাজে, মাশরুমের তরকারি করছি আর দেখছি। জানো তো আমার মাশরুম খেতে খুব ভালো লাগে, বাপি মোটামুটি খায় কিন্তু না কৌশিক একদম পছন্দ করে না, যার জন্য মাশরুম খুব একটা বাড়িতে আমাদের রান্নাই হয় না, মানে আমাকে দেখবেই না রান্না করতে। যদি কখনো আমার খুব খেতে ইচ্ছা করে জোর জবরদস্তি করে নিয়ে এসে আমাকে রান্না করতে হয়। কিন্তু বলো মাশরুম যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয় কি দারুণ লাগে না খেতে। কিন্তু কৌশিক বলে ওসব আবার কেউ খায় না, কি ব্যাঙের ছাতার মতো দেখতে। আসলে ওর মেন সমস্যা কী বলো তো, ব্যাঙের ছাতার মতো দেখতে, ওটাতেই ও ঠিক মানে কমফোর্ট ফিল করে না, মনে হয় এগুলো আবার কোনো খাওয়ার জিনিস নাকি। তো এইদিকে আমার সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। আর এইদিকে এখন কি করছি বলো তো, এই লাকি ব্যাম্বু গাছটা তো অনেক দিন হয়ে গেছে, এখন কি হচ্ছে কিছু কিছু পাতার না ওই মাথার দিকগুলো একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে, আর তখন না খুব দেখতে বাজে লাগছে। আসলে পুরো সবুজ গাছের মধ্যে দেখবা যদি দুটো একটা পাতাও একটু ব্রাউন কালার হয়ে যায় না, সেইটা যেন বড্ড বেশি করে চোখে পড়ে। তো সেই রকম লাগছিল, তো পাতাগুলোকে তো আর কেটে ফেলা সম্ভব না, তাহলে গাছটা দেখতে বিচ্ছিরি হয়ে যাবে। তো সেই জন্যে যে অংশগুলো ব্রাউন কালার হয়ে গেছিলো সেগুলোকেই সমস্ত কেটে কেটে ফেলে দিয়েছি। দিয়ে এখন এইদিকে আমার টুকটাক ডেলি যে ডাস্টিংয়ের কাজ থাকে, যেগুলো আর কি ভাগে ভাগে আজ একটু কাল একটু করে থাকি, এরকম করেই কিন্তু প্রত্যেকটা দিন আমি করে থাকি, তোমরা সবাই জানো। তো আজকে যেটুকু করবো বলে ভেবেছি, তো সেইটুকুই এখন করে নেব। আসলে কি বলো তো, প্রত্যেক দিন পুরোটাকে ধরে তো আর ডাস্টিং করা সম্ভব না, তাহলে কি বলো তো মানে করতে পারবো কিন্তু মানে বড্ড বেশি চাপ হয়ে যাবে, কারণ রান্না তারপরে এইসব ঘরের কাজ, আর গরমের মধ্যে এগুলো করতে তো এমনিতেই কষ্ট হয়, মনে হয় কতক্ষণে সমস্ত কাজ ছেড়ে একটুখানি ফ্যানটাকে চালাবো। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিনা হালদার দিদিভাই, আর রাজুদি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে আমার ওয়েট কত। কি বলো তো দিদিভাই, বহুত দিন হলো ওয়েট চেক করাইনি, মানে লাস্ট কবে করিয়েছি সেটা খেয়াল নেই, তবে লাস্ট যখন চেক করিয়েছিলাম 61 কি 62 এইরকম মতো ছিল। আমার অ্যাকচুয়াল খেয়ালও নেই, মানে কবে করেছি সেটাও মনে নেই। ওই তখন দেখেছিলাম 61 না 62, সেটাই আর কি মাথার মধ্যে রয়েছে। তো হয়তো ওর আশেপাশেই কিছু একটা হবে, কারণ শুধু শুধু দেখবে মানে কোনো কিছু না হলে কিন্তু মানে ফার্মেসি বলো কি কোথাও গিয়ে না ওয়েট চেক করানো হয়ে ওঠে না। মাঝে যেন কী জন্যে গিয়েছিলাম ফার্মেসির ওদিকে, তো দেখেছিলাম ওয়েট মেশিন ছিল, তো সেখানে চেক করেছিলাম। আর আমার গত ভিডিওতে পায়েল দিদিভাই অনেক বড় একটা কমেন্ট করেছে, তো দিদিভাই লিখেছে সুস্মিতা আমার যা যাচ্ছে জানো, মেয়েকে নিয়ে সারাদিন কাটছে শুধুমাত্র, না দিন না রাত কিছুই বুঝতে পারছি না, একটু টাইম পেলে এত গভীর ঘুমিয়ে যাচ্ছি, তখন ওটাই স্বর্গসুখ মনে হচ্ছে। এখনও আমার শরীর অনেক উইক, পেট পিঠ কোমর সর্বাঙ্গে বিষের মতো ব্যথা, সোজা হয়ে হাঁটতে অবধি পারছি না, কিন্তু নিজের জন্য টাইম কাটানো, অনলাইন শপিং, ব্লগ ভিডিও এক্সেট্রা দেখা সব চুলোই উঠেছে। কি করবে বলো, একদম নিউবর্ন বেবি, তুমি ছাড়া ওকে কে যত্ন করবে। তবে এখন তো দেখি অনেকে যারা আর কি ভিডিও করে তারা তো দেখি মানে সি সেকশানের পর থেকেই ভিডিও করা শুরু করে দেয়, যদিও আমার এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই। তবে একটা ধরো অতখানি অপারেশন হওয়ার বা স্বভাবতই সুস্থ হতে তো একটু সময় লাগবে, তো তোমাকে বলবো এখন এসব সব বাদ দিয়ে যে নতুন সদস্য এসছে তার যত্ন নাও, আর নিজের একটুখানি যত্ন নাও, তারপরে দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তখন আবার সমস্ত কিছুর সাথে কিন্তু ব্যালেন্স করে থাকতে পারবে। তো এখন এইসবের চিন্তা বেশি না করে নিজের শরীরের দিকে খেয়াল রাখো, এতে তোমারও ভালো হবে, বেবিরও ভালো হবে। হ্যাঁ, আমি তোমাকে এত কিছু বলছি যদিও আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আর কি, তবুও বলছি।
তো এদিকে অনেকটাই ডাস্টিংয়ের কাজ আর কি এগিয়ে গেছে, আর খানিকটা মতনই বাকি আছে। কি বলতো, গরমের মধ্যে না ডাস্টিং করি একটুখানি, আর কিন্তু কাজ করতে করতে মনে হয় কতটা কাজ করে ফেলেছি, আর পাচ্ছি না, এবার বসি। তো আজকে না আর গাছে আর কি যেরকমভাবে স্প্রে করি সেরকম আজকে আর স্প্রে করিনি, কারণ আজকে চাল ধোয়া জলটাকে মনে করে ওপরে নিয়ে এসেছি। তো সমস্ত গাছের গোড়ায় একটুখানি করে চাল ধোয়া জল দিয়ে দিয়েছি। মাঝে তো বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির জল মানে গাছগুলো পাচ্ছিলো বলে সেইভাবে আর চাল ধোয়া জল দেওয়ার দরকার পড়তো না, কারণ বৃষ্টির জল এমনিতেই গাছের পক্ষে খুবই ভালো। তো এখন জানো তো মেঘলা হলেও সেইভাবে না আর বৃষ্টিটা হচ্ছে না, যার জন্য অনেক দিন বাদে আজকে চাল ধোয়া জলটা ভাবলাম গাছে একটুখানি দেই। অনেক দিন ওদের কিছু খাবার দাবার পড়েনি, তো ওদেরকে একটুখানি খাবার দেওয়ার খুব দরকার। আসলে ঘরের গাছগুলো আমার এত শখের না, মনে হয় কি করে ওদেরকে আরও সুন্দর করে রাখবো, আর সেটা দেখলে আমার নিজেরও অনেকটা ভালো লাগবে। আর দেখবে ঘরের গাছের মেন সৌন্দর্য যেহেতু পাতা, তো পাতাগুলোর যত্ন করা, পাতাগুলো যাতে একদম হেলদি, একদম পুরো সবুজ কালার থাকে, সেগুলোর দিকে তো একটু লক্ষ্য রাখতেই হবে। তো এখন হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নিচে চলে যাব, কারণ অনেকটা সময় হয়ে গেছে। তো নিচে যেতে হবে, তারপরে ধরো বাপিকে খেতে দিতে হবে, নিজেও খেতে হবে। তো খাবার বলতে ওই সেই সকালে বাঁধাকপি করেছিলাম, তো সেটা দিয়েই কৌশিক খেয়ে গেছে, আর এদিকে আমি আর বাপি ওইটাই খেয়ে নেব। তো নিচে এসে ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপর এখানে প্রথমে বানিয়ে নিয়েছি হচ্ছে ডাল, আর সকালে তো বাঁধাকপিটা রয়েছে, আর এখানে এই যে একটু কাতলা মাছ রয়েছে। তো আগের দিন তো দেখেছিলে কাতলা মাছটা কালিয়া করেছিলাম, তবে আজকে আর কালিয়া করব না, আজকে এই যে আলু আর পটল দিয়ে করব হচ্ছে একদম পাতলা ঝোল। কারণ গরমের মধ্যে তো বেশি রিচ খাওয়া ভালো না, তাই একদিন যদি একটু মশলাপাতি বেশি খাওয়া হয়, পরের দুদিন কিন্তু একদম যদি হালকা পাতলা খাওয়া যায় না, তাহলে দেখবে অতটা শরীর খারাপ করবে না। কিন্তু গরমের মধ্যে প্রত্যেক দিন যদি কালিয়া কষা এইসব খাওয়া হয়, তাহলে শরীর পেট কোনোটাই সাথ দেবে না। আর এমনিতে জানো তো আমার গ্যাস অম্বলের ধাত আছে, মানে বেশি রিচ খেলেই 2-3 দিন যদি খাওয়া হয়, তারপর থেকে পেটটা ব্যথা করতে করতে শুরু করে। তো আগের কয়েকদিন একটুখানি রিচ খাওয়া হয়েছে, মাঝে দেখলে কৌশিক একদিন বিরিয়ানি এনেছিল, তো সেই সব খাওয়া হয়েছে, যার জন্য আজকে ভাবলাম কাতলা মাছটা আর কিচ্ছু এক্সপেরিমেন্ট করবো না, একদম প্লেন আলু পটল দিয়ে ঝোল করি, তাহলে আর কি সবজিটাও খাওয়া পড়বে আর মাছের ঝোলটাও পাতলা হবে। তো আজকে বেশিরভাগ মাছ হচ্ছে পেটির মাছই ছিল, তবে কৌশিক যেহেতু পেটি খায় না, তো ওর জন্যে এক পিস আর কি দাগার পিস আলাদা করে সরিয়েই রেখেছিলাম, কারণ ও খাবে না, তখন না পেটির পিসগুলো দিলে একদমই খেতে যায় না, বলে আমার জন্য দাগা রাখবে, জানো আমি পেটির মাছ খেতে পারি না। তো সেই জন্য এক পিস ওর জন্য দাগা আর কি আলাদা করে তুলেই রেখেছিলাম। তো সমস্ত কিছু দিয়ে আজকে এই যে আলু আর পটল দিয়ে ঝোল। আজকে রান্নাবান্না একদম সিম্পল। তোমরা অন্যদিন যেরকম বলো কি সুন্দর হয়েছে রান্নাটা, কি সুন্দর কালার হয়েছে, আজকের রান্নাটা একদমই কালার নেই, একদম যাকে বলে পাতলা ঝোল। দেখছো তো একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তার মধ্যেই আলুটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি, আর পটল তো আগে থেকে ভেজে তুলে রেখেছি। তো সমস্ত কিছু মশলা কষানো হয়ে গেলে একদম পাতলা করে যেহেতু করবো, তাই জলটা একটু বেশি দিয়েছিলাম, দিয়ে এই যে মাছ পটল একসাথে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। একদম সিম্পলভাবে করেছি, তবে খেতে একটু কেমন কেমন লাগছিল, কারণ সাধারণত তো এত পাতলা আমি করি না, তবে গরম বলে আজকে একটুখানি করতে ইচ্ছা হলো। তো এই যে এখানে আজকের মতো রান্নাবান্না একদম কমপ্লিট। তারপর এদিকে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, সেটা না শেয়ার করলাম না, কারণ এত গরম লাগছিল, এতক্ষণ তো চিমনি চালিয়ে রান্না করছিলাম, মনে হচ্ছিল কতক্ষণে রান্নাঘর থেকে বেরোতে পারবো। আসলে সংসারের সব কাজ গুছিয়ে করতে গেলে একটা অক্লান্ত পরিশ্রম তো থেকেই যায়, তো শেষের দিকে আসলে মনে হয় যেন কতক্ষণে সব কিছু সারবো, আর ভালো লাগছে না। তো এদিকে একটানে তারপরে স্নান সেরে পুজোটাও করে নিয়েছি, আর কি দিদিও কাজ করতে চলে এসেছিলো, তো দেখলাম দিদি যতক্ষণ কাজ করে চলেই গেল, তাহলে আর বসে থেকে লাভ নেই, স্নান সেরে পুজো করে নিই। তারপরে একটু ফোন টোন ঘাটাঘাটি করে তারপর লাঞ্চ করে এই যে ওপরে চলে এসেছি। আর এখন এই টাইমটা বলতে পারো একদম শান্তির, এখন আর এই মুহূর্তে আমার কোনো কাজ নেই। আর যা গরম পড়েছে, এখন একটুখানি বলতে পারো ভাত ঘুম দেওয়ার দরকার, নাহলে সেই সকালবেলা উঠেছি আর পাচ্ছিলাম না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।